নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার জন্মছকে D9 চার্ট বা নবাংশ চার্ট কতটা গুরুত্বপূর্ণ, বিবাহ ছাড়াও অন্য কোন জায়গাগুলো আপনার এই D9 চার্ট থেকে দেখতে পাওয়া যায়, বা বিবাহ সম্পর্কিত কোন ব্যাপারগুলো আপনার D9 চার্টের মধ্যে ধরা পড়ে, তা কিন্তু নিয়ে একটা দীর্ঘ একটা আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন D9 চার্ট অর্থাৎ নবাংশ চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহ সম্পর্কিত ব্যাপারে। অর্থাৎ আপনার D1 চার্টের মধ্যে যেমন সার্বিক ব্যাপারটা আমরা দেখতে পাবো, তেমন অ্যাকচুয়ালি আপনার সপ্তম ভাবকে আমরা যদি খুব ম্যাগনিফাই গ্লাসের মধ্যে ফেলে দেখি, তখন কিন্তু আমরা D9 চার্টে বা নবাংশ চার্টের মধ্যে আমরা চলে যাব। কারো যদি বিবাহিত লাইফের সমস্যা আমরা দেখি D1 চার্টে, সেটা সত্যি কতটা সমস্যা ক্রিয়েট করছে, সেগুলো কিন্তু আমরা নবাংশ চার্টের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারবো। অ্যাকচুয়ালি আমরা যখনই D9 চার্ট নিয়ে কথা বলবো, বা যে কোনো ডিভিশনাল চার্ট নিয়ে যখন আমরা কথা বলবো, আপনাদের প্রত্যেককে একটা কথা মনে রাখতে হবে যে এই D9 চার্ট হচ্ছে অ্যাকচুয়ালি আর কিছুই নয়, শুধুমাত্র সপ্তম ভাবকে আপনি জুম করে দেখছেন। ঠিক আছে, ধরুন একটা কোনো পিকচারের পার্টিকুলার পোর্শনকে আপনি খুব জুম করে দেখছেন, সেই জায়গাটা যেমন বোঝায়, ঠিক সিমিলারভাবে সপ্তম ভাবকে যখন আপনি পার্টিকুলারলি ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দেখছেন, জুম ইন করে যখন দেখছেন, সেই জায়গাটা হচ্ছে আপনার D9 চার্ট। তাই আপনার বিবাহিত লাইফকে যেমন সপ্তম ভাব বা সপ্তম পতি বা সপ্তম পতি কোনভাবে অবস্থান করছে, সেটা যেমন আপনার নিজের D1 চার্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সিমিলারভাবে আপনাকে কিন্তু D9 চার্টে সেমভাবে সেখানে লগ্নভাব লগ্নপতি এবং সপ্তম ভাব সপ্তমপতি কোন অবস্থায় রয়েছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি দেখতে পাওয়া যায় যে সপ্তম ভাব অর্থাৎ D1 চার্টের সপ্তম ভাবে কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যা কিন্তু দেখতে পাওয়া গেল যে আপনার D9 চার্টে কিন্তু সেই সমস্যা নেই। D9 চার্টে কোনো শুভ গ্রহ বসে রয়েছে, তাহলে কিন্তু সেই সমস্যা কিন্তু অনেকটা কেটে যাবে। এই ব্যাপারটা মনে রাখতে হবে। তাই আপনাকে বিভিন্নভাবে কিন্তু D9 চার্টকে দেখতে হয়। D9 চার্টকে প্রথমেই আপনাকে দেখতে হবে হচ্ছে যে বিবাহ সম্পর্কিত ব্যাপারে, যেমন আপনি সপ্তম ভাবকে, সপ্তম পতির অবস্থানকে, ঠিক আছে, এবং সপ্তম ভাবের উপর কোন গ্রহ দৃষ্টি পড়ছে, সেগুলো যেমন দেখবেন, সেই সঙ্গে কিন্তু আপনার D9 চার্টকেও কিন্তু বিবাহ সম্পর্কিত ব্যাপারে কিন্তু খেয়াল করতে হবে। তার লগ্ন, তার লগ্নপতি, তার সপ্তম ভাব এবং তার সপ্তম পতি কোন অবস্থায় রয়েছে D9 চার্টে, অর্থাৎ D9 চার্টের লগ্নের এক্সপেক্টে সার লগ্ন লগ্নপতি সপ্তম ভাব সপ্তম পতিকে খুব ভালোভাবে আপনারা দেখবেন, যার মধ্যে কিন্তু সর্বার্থক অনেক কিছু বুঝতে পারবেন। এখানে যদি কোনো রকম সমস্যা আপনারা পান যে এর সপ্তম ভাব হয়তো D9 চার্টে ভালো নেই, সেই মতো অবস্থায় সেই পার্টিকুলার গ্রহটা আপনার D1 চার্টে কোন অবস্থায় রয়েছে, সেই গ্রহটা আপনার বাচ্চাদের এক্সপেক্টে প্রতিকার করা যায় কি না, সেটা কিন্তু বুঝতে হবে। যদি দেখতে পাওয়া যায় যে D9 চার্টে কোনো গ্রহ সত্যি আপনার সপ্তম ভাবকে ড্যামেজ করে দিচ্ছে D9 চার্টের মধ্যে, সেই গ্রহটা ডিরেক্টলি প্রতিকার ওইভাবে করা যায় না, সেগুলো কিন্তু আপনাকে D1 চার্ট থেকে কিন্তু তার বিচার বিবেচনা করতে হবে। কেননা আমরা কিন্তু কখনোই D9 চার্ট থেকে কিন্তু কখনোই রেকটিফিকেশন নির্বাচন করব না, কখনোই প্রতিকার বা রেমেডি নির্বাচন করব না, শুধুমাত্র আমাদের বিবাহ সম্পর্কিত ব্যাপারে জায়গাগুলো দেখব। এছাড়া আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে, কোনো একটা গ্রহ আপনি দেখছেন হয়তো সেই গ্রহটা আপনার D1 চার্টে অত্যন্তভাবে স্ট্রং হয়ে রয়েছে, কিন্তু সত্যি গ্রহটা কতটা স্ট্রং, কতটা বলশালী, সেই জিনিসটা আপনাকে দেখতে গেলে আপনাকে কিন্তু D9 চার্টে সেই গ্রহটার অবস্থান দেখতে হবে। যদি দেখতে পাওয়া যায় কোনো গ্রহ একটা পার্টিকুলারলি D1 চার্টে খুব স্ট্রং হয়ে অবস্থান করছে, সক্ষেত্রী হয়ে অবস্থান করছে, কিন্তু D9 চার্টে সেই গ্রহটা হয়তো রাহুযুক্ত হয়ে বা কোনোভাবে নিচস্থ হয়ে অবস্থান করছে, সে মতো অবস্থায় হয়তো সেই গ্রহটা যতটা পাওয়ার আপনি পাবেন বলে মনে করছেন, ততটা পাওয়ার কিন্তু পাবেন না। তাই আপনার ক্ষেত্রে ব্যাকে কিন্তু D9 চার্টটা কিন্তু লুকিয়ে থাকে, D9 চার্টটা কিন্তু দেখতে হবে। আপনার ধরুন আমি যখনই বলি যে লগ্ন, পঞ্চম, নবম বা সপ্তম, এই ভাবপতিগুলো কতটা স্ট্রং আপনার যেমন বাচ্চাটি খেয়াল করতে হয়, তেমন এই ভাবপতিগুলোকে কিন্তু আপনার D9 চার্টে সেই গ্রহগুলো কোথায় গিয়ে বসেছে, কতটা বলশালী রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি এই চারটে গ্রহ যদি D9 চার্টে কোনো রকম সমস্যার মধ্যে থাকে, তাহলে কিন্তু তার সঠিকভাবে রেকটিফিকেশন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অন্যদিক থেকে আপনার লাইফ পার্টনারের মেন্টালিটি কেমন হবে দেখতে গেলে আপনাকে অনেকগুলো ব্যাপার কিন্তু দেখা যেতে পারে। সেটা হচ্ছে আপনার D9 চার্টে আপনার সপ্তম D1 চার্টের যে সপ্তমপতি, অর্থাৎ D1 চার্টের যে সপ্তমপতি, সে D9 চার্টে কোথায় গিয়ে বসেছে, সে কোন গ্রহের কারকতাকে ফলো করছে, সেটা কিন্তু আপনার ওয়াইফের মধ্যে বা আপনার লাইফ পার্টনারের মধ্যে কিন্তু ফলো করবে। ধরুন আপনার বাচ্চাটে সাপোজ মনে করা যাক যে ধরুন আপনার ধনুলগ্ন, তো এই ধনুলগ্নের ক্ষেত্রে সপ্তমপতি বুধ হয়তো দেখা গেল কোনোভাবে শনির ঘরে বসে আছে,
ঠিক আছে? তো সপ্তমপতি বুধ D9 চার্টে সপ্তম ভাবে, অর্থাৎ হয়তো দেখা গেল তার হয়তো D9 চার্টটা হয়তো সিংহ রাশির ঘর, তো সেখানে সপ্তম ভাবে হয়তো সেখানে সপ্তমপতি বসে আছে, তাহলে সিংহ রাশির ঘরে বসে আছে। সিংহ রাশির এক্সপেক্টে আপনার কুম্ভ রাশির ঘরে বসে আছে, শনির ঘরে বসে আছে সপ্তমপতি। তাই এখানে তার লাইফ পার্টনারের মধ্যে মেন্টালিটির মধ্যে কিছুটা বাচ্চা সুলভ মেন্টালিটি এবং কিছুটা তার মধ্যে একটু রিজিড ব্যাপার, তার মধ্যে জীবনে কিছু করার মতো একটা মেন্টালিটি, তার মধ্যে সততা, অনেস্টি, কাজ করার ক্ষমতা, এগুলো কিন্তু থাকবে। এইভাবে কিন্তু আমরা D1 চার্টের পাশাপাশি D9 চার্টটা কিন্তু পাশাপাশি আমরা দেখব, সার্বিকভাবে খেয়াল করব। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের অনেকটা কিন্তু অবগত করানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি যদি কোনোভাবে কোনো গ্রহ D1 চার্টে যেইভাবে অবস্থান করছে বা যে রাশিতে অবস্থান করছে, সেম রাশিতে যদি সেই গ্রহটাই D9 চার্টে চলে যায়, সেই গ্রহটাকে বর্গোত্তম গ্রহ বলা হয়। সেই গ্রহটা কিন্তু জেনারেলভাবে যদি একটু শুভ অবস্থায় থাকে অনেকটা শুভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাই D9 চার্টে কিন্তু আপনাকে বিবাহর সঙ্গে সঙ্গে কোনো গ্রহের স্ট্রেংথকে দেখার ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা দেখতে পারেন, এবং সেই সঙ্গে সঙ্গে D9 চার্টে কিন্তু আপনার নিজের লাইফ পার্টনারের তার চরিত্র কেমন হবে, তার মেন্টালিটি কেমন হবে, সেটা কিন্তু অনেকটা আভাস পাওয়া যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, D9 চার্ট থেকে আমরা যে কোনো রকমের ডিভিশনাল চার্ট, আমরা যখন D10 চার্ট নিয়ে যখন আলোচনা করব, D9 চার্ট নিয়ে যখন আলোচনা করছি, যে কোনো চার্টই আমরা যখন D4 চার্ট নিয়ে যখন আলোচনা করব, যে কোনো চার্টের কথা আমরা বলি না কেন, সেই চার্টে থেকে আমরা কিন্তু কখনোই কোনো রেকটিফিকেশন বা প্রতিকার ডিরেক্টলি করতে পারবো না। স্টোন নির্বাচন করার ক্ষেত্রে আমাকে সবসময় D1 চার্ট থেকেই কিন্তু ফলো করতে হবে। আমরা কখনো ভুললে হবে না যে D9 চার্ট থেকে আপনি আপনার প্রতিকার নির্বাচন করে ফেলবেন। জিনিসটা এত সহজ নয়, কিন্তু আপনি আপনার একটা বডি পার্টকে অত জুম করে দেখছেন, কিন্তু এটা মানে এটা নয় যে আপনার ওই বডিটা মানেই আপনি সমস্তটা, ঠিক আছে? সমস্ত জিনিসটা অর্গানাইজ করছে হচ্ছে আপনার সমস্ত বডিটা মিলে। তাই আপনার ক্ষেত্রে আলটিমেটলি সমস্ত রূপরেখা ঠিক করতে হবে হচ্ছে D1 চার্ট থেকে। এইভাবে কিন্তু আপনার বাচ্চাদের সার্বিকভাবে পর্যালোচনা করা উচিত, বোঝা উচিত এবং রেকটিফিকেশন করা উচিত। যদি একটা গ্রহ দেখতে পাওয়া যাচ্ছে যে D9 চার্টে অত্যন্ত দুর্বল হয়ে বসে আছে, এবং সেই গ্রহটা আপনার দেখা গেল যে D1 চার্টে সেই গ্রহটাও তো আপনার লগ্নপতির শত্রু গ্রহ, কিছু করতে পারছেন না, সেই মতো অবস্থায় আপনাকে সেই গ্রহে ডিরেক্টলি প্রতিকার মানে হচ্ছে রত্ন বা না পড়ে, বা কোনো রকম মূল হোক, রত্ন হোক, উপরত্ন হোক, এগুলো না পড়ে তার পুজো পাঠ, তার মন্ত্রপাঠ, তার নামে দান করা, সেই গ্রহের পুজো পাঠ করা, তাকে প্রসন্ন করা, তাকে শান্ত করার ব্যাপার কিন্তু আপনাকে করতে হবে। তাহলে দেখবেন আপনার অনেক সমস্যা কিন্তু রেকটিফিকেশন হয়। কেননা বাচ্চাদের মধ্যে সব কিছু কিন্তু লুকিয়ে থাকে। এক একটা অ্যাস্ট্রোলজারের তার কিন্তু রেমেডি এক এক ধরনের হয়। অনেক সময় ভুল ভাল, যারা অনেক কিছু বোঝে না, অনেক কথা বলে দেয়, বা অনেকে এমনও আছেন যে আপনারা হয়তো যে হয়তো আপনাকে বলতে চাইছে, আমারও অনেক কাস্টমার আসেন, আমি দেখেছি, আমি যে কথাটা বারে বারে বলতে চাইছি তারা সেটা বুঝতে চায় না। তারা 1000 জনের কাছে ঘুরেছে, তাদের অজস্র মতামত, ঠিক আছে, আমি যেটা বলছি তাদের কিন্তু মাথা অলরেডি বদ্ধ হয়ে বসে আছে। তো যখন মানুষের কিছু কথা শুনতে গেলে তার দেমাগকে, তার মাথাকে তো কিছুটা হালকা করতে হবে, তারপরে তো আমি তাকে কিছু বোঝাতে পারবো। সে যদি নিজে মনে করে যে আমি সব জেনে গেছি, সব বুঝে গেছি, তাহলে আমার থেকে সে আর কি জানবে? তো এই ব্যাপারটা ক্রিয়েট করে সবসময় লোকের দোষ দিয়ে বা অন্য কোনো অ্যাস্ট্রোলজারের দোষ দিয়ে লাভ নেই। অনেকে হয়তো ভুল যেমন প্রতিকারণ বলেন অনেকে, আবার অনেকে এমন মানুষও আছেন সঠিক কথা বললেও সে বুঝতে চান না, তিনি তার নিজের মতোই চলতে থাকেন। তো এই একটা সমস্যা ক্রিয়েট করে। সঠিকভাবে যেমন আপনার প্রতিকার নিতে হবে, তেমন আপনাদের কিন্তু সঠিকভাবে বুঝতে হবে যে আপনার বাচ্চাটি কোন জায়গাটাকে কেন আপনার সমস্যাটা ক্রিয়েট করছে। কারণ আপনার নিজের জায়গা আপনাকে নিজেকে ফেস করতে হবে, হচ্ছে মানে হবে বা হচ্ছে যাই বলি না কেন, কিন্তু আপনাকেও কিন্তু আপনাকে সেই জায়গাটা নিজে থেকে বুঝতে হবে। তাহলে কিন্তু সঠিকভাবে যদি বাচ্চাটি রেমেডি করতে পারেন, সঠিকভাবে যদি তার মন্ত্রপাঠ করতে পারেন, আপনার জীবনের সমস্যা সার্বিকভাবে কিন্তু দূরীভূত হয়ে যাবে। বুঝে গেল আমি কি বললাম? তাই আপনার বাচ্চারে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাকে আগে সঠিকভাবে রেকটিফিকেশন করুন। সমস্ত জায়গাগুলোকে আগে ভালোভাবে দেখুন যে কোন জায়গাগুলো, কিছু কিছু ব্যাপার রয়েছে বাচ্চারা, এগুলো অনেকে খেয়াল করেন না। সেটা হচ্ছে ধরুন আপনার লগ্ন যদি কোনোভাবে যে নক্ষত্রে বসে রয়েছে, সেই নক্ষত্রটা যদি আপনার নেগেটিভ নক্ষত্র, ধরুন কারোর রাহুর নক্ষত্রে লগ্ন বসে আছে, দেখবেন তার মধ্যে বাস্তবাদিতা প্রচুর অভাব ক্রিয়েট করে। এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাওয়া যায়, এগুলো কিন্তু বাচ্চার দেখে কিন্তু বিচার বিবেচনা করা উচিত অ্যাকচুয়ালি ভাবে। সার্বিক দিক বিচার বিবেচনা না করে আপনি অনেকে মাঙ্গলিক, আমি আমার গণ রাক্ষসগণ সব শেষ হয়ে গেল, এই ধরনের মানুষের মেন্টালিটি 1000 বার বললেও মানুষ কিন্তু, মানুষের মধ্যে একটা না মানে অ্যাস্ট্রোলজি সম্পর্কে একটা পার্টিকুলার বিষয়ের উপর মানুষের একটা ভয় কাজ করে। মাঙ্গলিক, রাক্ষসগণ,
আর কিছু জানতে চায় না। কিন্তু এটুকু জানে না যে রাক্ষসগণ বা মাঙ্গলিকের থেকেও বাচ্চাটে এমন কিছু নেগেটিভ যোগ আছে যেগুলো আপনাকে সার্বিকভাবে পথে বসিয়ে দিতে পারে। ঠিক আছে, সেই জায়গাগুলো বুঝতে হবে, সেগুলো জানতে হবে, এবং সেগুলো আপনার কোনো কিছুকে শুনতে গেলে আপনার নিজের যেটুকু জানেন সেগুলোকে সাময়িক সময়ের জন্য ভুলে যেতে হবে। যখন আমি কিছু আপনাদের বোঝাবো, যখন আমার কাছে আপনারা আসবেন, সেগুলোকে ভুলে গিয়ে সেগুলোকে বুঝতে হবে আমি কোন জায়গাতে, কোন দৃষ্টিভঙ্গিতে আপনাদের শেখাতে চাইছি। যদি বুঝতে পারেন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। এবং যদি কোনো রকম প্রতিকার করতে সমর্থ না হন, মন্ত্র পাঠ করবেন, পুজো পাঠ করবেন, কোনো রকম মানুষের কাছ থেকে 70,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র এই সমস্ত কারবার কিন্তু করবেন না। আমার কিন্তু আপনাদের কাছে অনুরোধ এগুলো। অ্যাস্ট্রোলজি জিনিসটা এতটা সহজ নয়, এতটা অর্থ ওরিয়েন্টেড নয়, কিছুটা ভক্তি ওরিয়েন্টেড, কিছুটা আপনার নিজেকে কিছুটা চেঞ্জিংয়ের দরকার আছে, কিছুটা চেঞ্জ করতে হবে, মানসিকতার চেঞ্জ করতে হবে, ঈশ্বরের উপর আস্থাশীল হতে হবে, সঠিকভাবে আপনার প্রতিকার করতে হবে, এবং আপনার জীবনের চলার পথে কিছু পরিবর্তন করেও কিন্তু আপনার জীবনকে অনেক সুন্দর থেকে সুন্দরতর করা যায়। তাই আপনাকে এই জায়গাগুলোকে বুঝতে হবে। শুধু লাফালাফি করলে, ছোটাছুটি করলে কিন্তু কোনো লাভ কিন্তু প্রকারান্তরিভাবে হবে না। আপনার জীবনের সমস্যা কিন্তু আপনাকেই জিনিসটা বুঝে নিয়ে তার রেকটিফিকেশন কিন্তু করতে হবে। আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মনকে ছুঁয়ে গেল, সত্যি কি আপনাদের মন ছুঁতে পারে আমার এই অনুষ্ঠান, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। দেখতে থাকুন অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখুন। নমস্কার, থ্যাংক ইউ।